এক্সপোর্টের ডকুমেন্ট, ঠিক আছে। আমার এক্সপোর্টের ডকুমেন্ট ক্ষেত্রে আমার যে যে ডকুমেন্টেশন গুলো প্রয়োজন হয়, মানে আপনারা যখন ফিজিক্যালি কাজ করবেন, আপনাদের যখন অডিট করবেন বা যেটাই করেন না কেন, এক্সপোর্টের যখন ফুল সেট ডকুমেন্ট আপনার হাতে আসবে তখন এই ডকুমেন্ট গুলাই থাকবে, ঠিক আছে। এখানে কি কি থাকবে? জি। কমার্শিয়াল ইনভয়েস থাকবে। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে যে যেখানে আপনার একটা বায়ার এবং একটা সেলারের একটা পণ্য নিয়ে যে ডিটেলস গুলো থাকে। সাপোজ এখান থেকে, বাংলাদেশ থেকে আমেরিকাতে 10,000 পিস শার্ট পাঠাবে, তাহলে ওই 10,000 পিস শার্টের জন্য আপনার একটা ইনভয়েস রেডি করতেছে, ঠিক আছে। ওই 10,000 পিস শার্টের জন্য যে ইনভয়েসটা রেডি করবো, ওখানে কি কি থাকবে? ওখানে আপনার পণ্যের code থাকবে, পণ্যের নাম থাকবে, কোয়ান্টিটি থাকবে, ও পণ্যের ইউনিট প্রাইস থাকবে। তারপর ওইটা টোটাল কত ডলার বা কত টাকা, ওই অ্যামাউন্টটা ইনভয়েসের মধ্যে থাকবে। তারপর বাইরের ডিটেলস থাকবে, এক্সপোর্টার ডিটেলস থাকবে, ইনকোটামস থাকবে, এটা কি এফওবি শিপমেন্ট নাকি সিএফ শিপমেন্ট নাকি এক্সআরবি শিপমেন্ট, কোন শিপমেন্ট, ওই ডিটেলস গুলো থাকবে ইনকোটামে। দেন আপনার বাকি ডিটেলস গুলো সহ আপনার এক কোম্পানির সিগনেচার থাকবে, মানে কোম্পানির সিইও বা জিএম এর। দেন আপনার একটা কমার্শিয়াল ফাইনাল একটা ইনভয়েস হবে। ওই ইনভয়েসটার পরে কি রেডি করবে? সে প্যাকেজ লিস্ট রেডি করবে, কোম্পানি প্যাকেজ লিস্ট রেডি করবে। প্যাকেজ লিস্টের মানে হচ্ছে কি, আপনার যে পণ্যটা আমরা এক্সপোর্ট করব, ওই পণ্যটা যে কার্টুনের মধ্যে যে আমরা ঢুকাবো, হ্যাঁ, ওই পণ্যটা কিভাবে কার্টুনটা আমরা করব, ওই কার্টুনের মেজারমেন্ট কত, ওই কার্টুনের ওয়েট কত, ওই পণ্যের ওয়েট কত, ঠিক আছে। প্যাকিং লিস্ট মানে হচ্ছে যে এটা আমরা জি। প্যাকিং কিভাবে করতেছি, ঠিক আছে। একটা পণ্য যেমন শার্ট, 10,000 পিস শার্ট আমি কয় কার্টুনে ঢুকাবো, ওই কার্টুনের মেজারমেন্ট কত, ওই কার্টুনের সিবিএম কত, টোটাল সিবিএম কতটুকু আসছে, ওই সিবিএম দিয়ে আমি কত ফুট কন্টেনার নিব শিপমেন্ট করার জন্য, কয়টা কন্টেনার নিব। সিভিএম জিনিসটা কি? সিবিএম হচ্ছে কিউবিক মিটার। মানে আপনার আমি একটু আচ্ছা। একটা একটা এক্সেল শিট খুলে দেখাই আপনাদের, একটা ড্রাফট একটা ইনভয়েস বের করি দাঁড়ান। যে এটা একটা প্যাকিং লিস্ট, হ্যাঁ। প্যাকিং লিস্ট এভাবেই থাকে। এটা এখানে এখানে কার্টুনের মেজারমেন্ট, মানে এই কার্টুনটার লেন্থ, ওয়েথ, হাইট কত, ওটার উপর ডিপেন্ড করে এটা সিবিএম বের হয়। সিবিএম টা কি জিনিস, এই দেখেন এটা হচ্ছে সিবিএম। মানে সিবিএম টা হচ্ছে আপনার লেন্থ গুণ উইথ গুণ হাইট দিয়ে এখানে ফর্মুলা দেওয়া আছে দেখেন। লেন্থ ইন্টু হাইট ইন্টু ওয়েট ইন্টু 10 লাখ, এটা হচ্ছে ফর্মুলা আর কি। 10 লাখ ইন্টু, আবার এই ইন্টু দিয়ে এটা এটা হচ্ছে কার্টুন, এই দেখুন 25 কার্টুন, হ্যাঁ। এখানে 25 কার্টন দেওয়া আছে, 25 কার্টনের উপর ফর্মুলাটা ফেলছে 25 কার্টন। আপনার মানে একটা কার্টুনের সিবিএম যদি বের করেন তাহলে এখানে 25 কার্টন তো, এখানে যদি আপনি এক কার্টুন দেন, দেখেন এক কার্টুনের মেজারমেন্ট বের করুন। এক কার্টুনের কত সিবিএম? 0.17 সিবিএম। ওই সিবিএমটা আমার কেন লাগে সেটা বলি। 25 টাকা এখানে টোটাল সিবিএম বের করার পর হচ্ছে কত, 17.13, ঠিক আছে। 17.13 সিবিএম দিয়ে তাহলে আমার কতটা কন্টেনার লাগবে? তাহলে আমরা আগে জানতে হবে যে কন্টেনার সাইজ গুলো। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে 3 ধরনের কন্টেনার আছে, একটা হচ্ছে 20 জিবি, একটা 40 স্ট্যান্ডার্ড, একটা 40 হাই কিউব। 20 জিবি তে আমার টোটাল সিবিএম আসবে 20 থেকে 28, স্ট্যান্ডার্ড আসবে 40 থেকে 55, হাই কিউব আসবে 55 থেকে 64 সিবিএম। তাহলে আমি সিবিএম ক্যালকুলেশন করার পর দেখতেছি 17 সিবিএম, যেটা বিসিবিএম এর নিচে। বিসিবি এর নিচে হলে সমস্যা নাই আমার, যেহেতু এটা বিসিবি কভার করে, ওটা আমি 20 ফুট কন্টেনার নিলে আমার হয়ে যাবে। আমি তাহলে শিপমেন্ট বুকিং করার সময় আমরা কি করব, একটা 20 ফুট কন্টেনার নিলে হয়ে যাবে। এর বেশি আমার লাগবে না, কারণ আমার এত বড় সিবিএম নাই, যেহেতু 17। এটা যদি 50 সিবিএম হইতো তাহলে আমি কি করতাম, এখান থেকে 40 স্ট্যান্ডার্ড একটা নিতাম। যদি 55 থেকে 60 সিবিএম এর ভিতর হইতো তাহলে আমি 40 হাই কিউব সাইজ যেটা কন্টেনার, ওটা নিতাম, ঠিক আছে। এটা হচ্ছে মূলত সিবিএম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি, ঠিক আছে। এটা প্যাকিং লিস্ট করলাম। প্যাকিং লিস্ট করার পরে আমার সিবিএম বের হবে, আমার হোয়াইট সব। কারণ কাস্টমে আমার দেখবে যে আমার কতটুক, কয় কেজি মাল আমি এক্সপোর্ট করছি। তো কয় কেজি মাল এক্সপোর্ট করছি এটা জানতে গেলে আমাদের অবশ্যই প্যাকিং লিস্ট থাকবে। প্যাকিং লিস্টে যে ওয়াইটটা, ওই ওয়াইটটা কাস্টমসে দেখবে যে এই ওয়াইটটা আমি অ্যাকচুয়াল কিনা, এই ওয়াইটটা ঠিক আছে কিনা। তখন ফিজিক্যাল কার্টুনের সাথে ওইটা মেপে দেখবে যে ওই কার্টুনের ওয়াইট ঠিক আছে কিনা। তারপর ওইটার উপর হবে বিল অফ এন্ট্রি, ঠিক আছে। বিল অফ এন্ট্রিতে যে ওয়েট থাকবে, প্যাকেজ লিস্টে যে ওয়েট থাকবে, বিল অফ এন্ট্রিতেও সেই ওয়েটটা থাকবে। ওইটা হচ্ছে মূলত কাস্টমার চেক করে আপনার ওয়েটটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তারপর হচ্ছে বিল অফ লেডিং, এটা হচ্ছে যে আপনার বিএল, আমরা যেটা বিএল বলি, মানে শিপিং এর বিল অফ লেডিং বলে ওটাকে।
ফুল ফর্ম হচ্ছে বিল অফ লেডিং, শর্ট ফর্ম হচ্ছে বিএল। ওইটা সি এর বিএল হইতে পারে, মানে যদি জাহাজে পাঠাই, এয়ারে পাঠালে এয়ার বিএল হইতে পারে, দুই রকম বিএল হইতে পারে। ঠিক আছে, তো যখন বিএল এর একটা কপি পাঠাবো তখন বুঝতে পারবেন আর ক্লিয়ারলি। তারপর আসেন তখন সার্টিফিকেট কি অফ। যদি ইয়ারে হয় তখন এটা কি বি, এটা কি লেখা থাকবে না, ইয়ার লেখা থাকবে? তখন লেখা থাকবে যে এয়ার ওয়ে বিএল, মানে এ ডাব্লিউ বি, শর্ট ফর্ম গুলো আমি লিখে দিচ্ছি। সি যদি হয় তাহলে হবে যে বিএল, শুধু বিএল। হ্যাঁ, যদি সি হুম। হয়, সি হলে এটার নাম হচ্ছে বিএল, জি। মানে বিল অফ লেডিং। আর যদি ইয়ার হয় হুম। তাহলে হবে বিএ নাকি? এ, এ ডাব্লিউ বি, মানে এয়ার ওয়ে বিএল। এ ওয়ে বিএল না তো, বুঝতে পারছি। এয়ার ওয়ে বিএল, শর্ট ফর্ম এ ডাব্লিউ বি। আপনি যখন বিএল এর মধ্যে উপরে লেখা দেখবেন এ ডাব্লিউ বি, আপনি বুঝে নেবেন যে এটা এয়ার এর বিএল। ঠিক আছে। হুম। জি। তারপর সার্টিফিকেট অরিজিন। সার্টিফিকেট অরিজিনটা কি? এটা হচ্ছে যে আমার পণ্যটা যে বাংলাদেশে তৈরি করছে, সে প্রমাণটা আমার থেকে কোথায় দিতে হবে? আমি যেখানে শিপমেন্ট করব, ধরেন আমি চাইনাতে শিপমেন্ট করছি, চাইনা কাস্টমসে ধরবে যে কি এই মালটা কোথায় উৎপন্ন হয়েছে, থেকে বাংলাদেশে হয়েছে না ইন্ডিয়াতে হয়েছে না কোথাও হয়েছে। সার্টিফিকেট অরিজিন এটা কে প্রোভাইড করে? আপনার চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স সার্টিফিকেট আপনাকে সার্টিফিকেট দিবে যে এই পণ্যটা বাংলাদেশে উৎপন্ন হয়েছে, মানে আমাদের দেশে। তো যখন বাংলাদেশ থেকে উৎপন্ন এটা হয় কি তখন বাণিজ্য বাংলাদেশ, মন্ত্রণালয় দিবে না? হ্যাঁ চেম্বার অফ কমার্সে দিবে। চেম্বার অফ হুম। কমার্সে আপনার অথরাইজ করে দিবে যে এই পণ্যটা, এই ইনভয়েসের এই পণ্যটা আপনার কোথায় হয়েছে? বাংলাদেশে উৎপন্ন হয়েছে, ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে হয়েছে। যার কারণে এই সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হবে। যে কেন? আপনার যখন পোর্ট অফ আনলোডিং, মানে যেখানে পণ্যটা আনলোড হবে, ওই ওই দেশের কাস্টমস যখন এই ডকুমেন্ট গুলো চেক করবে, তখন সে সিওটা খুঁজবে যে পণ্যটা অ্যাকচুয়ালি বাংলাদেশে উৎপন্ন হয়েছে কিনা। ঠিক আছে, ওইটাকে আমরা বলি সার্টিফিকেট অফ অরিজিন। এটা একটা সার্টিফিকেট দেয়, ওই কপিটা আমি আপনাদেরকে দিব। ঠিক আছে। তারপর এক্সপোর্ট Yes. লাইসেন্স। এটা হচ্ছে যে যারা এক্সপোর্ট করবে তাদের লাইসেন্স আছে কিনা, যেমন বন্ড লাইসেন্স থাকতে পারে, তারপর আপনার বন্ডের লাইসেন্স, দেন আপনার এই যে ইআরসি থাকতে পারে। মানে যেটা ইআরসি, এটা হচ্ছে যে আপনার যারা অনেক সময় যারা বন্ডের লাইসেন্স নাই, এক্সপোর্টের পারমিশন নেই, ওরা কি করে ইআরসি দিয়ে এক্সপোর্ট করে, সেক্ষেত্রে ইআরসি সার্টিফিকেট লাগে, মানে ইআরসি লাইসেন্স লাগে এক্সপোর্টের। তারপর আপনার বিজিএমই থেকে লাইসেন্স লাগে, নয়তো বিটিএমই থাকে, নয়তো ব্যবসা থাকে। ঠিক আছে। তো ব্যবসা যেহেতু আমাদের, ব্যবসা থেকে যখন আমরা এক্সপোর্টের সার্টিফিকেট নিই বা এক্সপোর্টের লাইসেন্স নিই, ওই লাইসেন্সটা অবশ্যই আপনার শো করতে হয় যখন এক্সপোর্ট করি তখন। তো এটা হচ্ছে এক্সপোর্টের লাইসেন্স। ঠিক আছে। আর শিপিং বিল, এটা আমরা জানি এটা হচ্ছে বিল অফ এন্ট্রি। এটা বারবার বলি, মানে যেটা যেটা কাস্টমস এর মেন জিনিস, এটা হচ্ছে বিল অফ এন্ট্রি। ওই বিল অফ এন্ট্রি দিয়ে সবকিছু ট্র্যাক করা যায়। ওই বিল অফ এন্ট্রি অবশ্যই লাগবে আপনার শিপিং যখন। বিল আর বিল অফ মেটেরিয়াল কি একই জিনিস? জি একই। এটাকে কেউ বলে শিপিং বিল, কেউ বলে বিল অফ এন্ট্রি, কেউ বলে বিল অফ এক্সপোর্ট, কেউ বলে বিল অফ ইম্পোর্ট। ঠিক আছে, হুম। জিনিস একটাই, জি। শিপিং বিল। তারপর ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এটা যারা আপনার এলসি দিয়ে শিপমেন্ট করে ওদের ইন্স্যুরেন্স দিতে হয় একটা, যেমন প্রগতি বা লাইফ ইন্স্যুরেন্স, ওরকম কোন ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্স হুম। কোম্পানি গুলো আছে, ওই ওখান থেকে একটা ইন্স্যুরেন্স নেয় যে মালটা যদি যাওয়ার সময় জাহাজে বা কোথাও যদি ডুবে যায় বা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, যেন ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করে। ঠিক আছে। তখন ওই জন্য এটা এক্সপোর্টের রুলস হচ্ছে যে, মানে গভর্নমেন্ট রুলস, এক্সপোর্ট একটা ইন্স্যুরেন্স কাভার নোট লাগে, মানে ইন্স্যুরেন্সের একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে এক্সপোর্ট করার সময়। ঠিক আছে। তারপর ইন্সপেকশন সার্টিফিকেট হচ্ছে যে জি। আপনার পণ্যটা যে, মানে অনেক সময় ইন্সপেকশন সার্টিফিকেট লাগে, অনেক সময় লাগে না। কেন লাগে কেন লাগে না সেটা বলি। আপনার ধরেন আপনার পণ্যটা বায়ার রিকমেন্ড করছে, যে বায়ারে বলছে যে যে তোমার পণ্যটার যে, মানে ঠিক আছে এবং তোমার পণ্যটা ব্যবহারযোগ্য, সেটা আমাকে একটা থার্ড পার্টি দিয়ে একটা ইন্সপেকশন করে দাও। তখন একটা কি করে, একটা থার্ড পার্টি দিয়ে ওই পণ্যটা, মানে থার্ড পার্টি বলতে আবার এগুলো হচ্ছে যে মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড থার্ড পার্টি, ওরা কি করে ইন্সপেকশন করে যে পণ্যটা ঠিক আছে, এটা ব্যবহারযোগ্য এবং এটা ব্যবহারে কোনো অসুবিধা নাই। ওরকম ভাবে ওরা সবকিছু অডিট করে আপনার একটা সার্টিফিকেট দিবে, ওটাকে বলে যে ইন্সপেকশন সার্টিফিকেট। ওই ইন্সপেকশন সার্টিফিকেটটা কি করতে হবে? আপনার এই শিপমেন্টের সাথে, ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হয় যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে। এটা কিন্তু কাস্টমস এর কোনো কাজ নাই হ্যাঁ, ইন্সপেকশন সার্টিফিকেটে, কারণ কাস্টমের রিকোয়ারমেন্ট বুঝতে হচ্ছে যে পারছি। উপরে রেগুলার। ঠিক আছে। কাস্টমের রিকোয়ারমেন্ট জি। এতটুকু পর্যন্ত। এটাও লাগলে লাগবে, না লাগলে এলসি করলে লাগে, না লাগে না, এতটুকু পর্যন্ত হচ্ছে কাস্টমস এর আপনার রিকোয়ারমেন্ট। কিন্তু ইন্স্যুরেন্স সার্টিফিকেট এটা লাগলেও লাগতে হবে, না লাগলেও সমস্যা নেই। এটা হচ্ছে বায়ারের জন্য, এটা কাস্টমারের জন্য না। তারপরে যদি মানে অনেক সময় ফ্যাক্টরি করে থাকে তাইলে এটা কাস্টমস এর কে দেওয়ার সময় ওই ডকুমেন্ট গুলা দেয়। তারপর এক্সপোর্টের ডিক্লারেশন। এক্সপোর্টের ডিক্লারেশন হচ্ছে যে আপনার
যে প্রাপ্যতাটা আমরা আমরা বন্ডে কি নিই, মানে বন্ডে আমাদের কি দেয়, একটা প্রাপ্যতা দেয় ফ্যাক্টরিকে, যে তুমি এই পণ্য এক্সপোর্ট করতে পারবা। ঠিক আছে, যেটাকে বলে প্রাপ্যতাশীল। এটা আপনি কখনো যদি কাজ করেন বা কখনো যদি আপনার বন্ডের কারোর সাথে কথা বলেন, সবার মুখে একটা কথা শুনবেন যে প্রাপ্যতা। মানে প্রাপ্যতাশীলটা কি? হুম। প্রাপ্যতাশীলটা হচ্ছে এক্সপোর্ট ডিক্লারেশন। মানে প্রাপ্যতাশীলটা হচ্ছে বন্ড আপনাকে পারমিশন দিবে যে তোমার ফ্যাক্টরি এই পণ্য বানাইতে পারবে এবং এখান থেকে এক্সপোর্ট করতে পারবে। ঠিক আছে, মানে ঠিক। আপনার আমদানি করতে পারবে, সরি রপ্তানি করতে পারবে। ঠিক আছে, এই পণ্য তুমি রপ্তানি করতে পারবা, এর বাইরে কোনো প্রোডাক্ট তুমি বানাইতে পারবে না, রপ্তানি করতে পারবে না, এটা বন্ডেই সিলেক্ট করে দিবে। যখন আপনি বন্ড লাইসেন্স নেই, মানে ফ্যাক্টরি বন্ড লাইসেন্স নেই, তখন যে ডিক্লারেশনটা ওইটা বন্ডের সিল সাইন সবকিছু থাকবে ওখানে, বন্ডেই যে প্রাপ্যতাটা দিবে ওটা কাস্টম বন্ড কমিশনারের সিগনেচার থাকবে, কাস্টমস এর আপনার যে সিগনেচার থাকবে বা ডিসি সিগনেচার থাকবে। ওই কপিটা অবশ্যই শিপমেন্ট করার সময় আপনার শিপমেন্টের ডকুমেন্টের সাথে কাস্টমসে পাঠিয়ে দিতে হবে। তারপর আসেন লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট যদি প্রয়োজন হয়, এটা হচ্ছে যে এলসি, ওই যে একটু আগে বললাম না এলসি শিপমেন্ট। লেটার অফ ক্রেডিট মানে এলসি, এলসি দিয়ে যদি শিপমেন্ট করেন, এলসি এটা হচ্ছে ব্যাংকের, মানে এটা হচ্ছে পেমেন্টের ইস্যু, কাস্টমস ইস্যু না। আপনার ফ্যাক্টরি পেমেন্ট বাইরে কিভাবে আনবে না আনবে ওইটার একটা ইয়ে। তো লেটার অফ ক্রেডিট যদি করেন, মানে লেটার অফ ক্রেডিট যারা করে এটা কি তারা ব্যাংক অবশ্যই, গ্যারান্টি না বুঝ? না 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 ব্যাংক গ্যারান্টি না। এটা হচ্ছে যে আপনি যে পেমেন্টটা আনবেন, বাইরে যে আপনাকে পেমেন্টটা দিবে, ঠিক আছে, কিসের আপনার মাধ্যমে পেমেন্টটা আসবেন? কিসের মাধ্যমে দিবেন? আপনি কি সেলস কন্ট্রাক্টের মাধ্যমে দিচ্ছেন না এলসির মাধ্যমে দিচ্ছেন? কোনো না কোনো তো মাধ্যম লাগবে, মানে লিগ্যাল যেটা। লিগ্যাল যদি আপনি ডলার আনতে চান, তখন অবশ্যই আপনার থেকে একটা এলসি খুলতে হবে, নয়তো একটা সেলস কন্ট্রাক্ট করতে হবে, নয়তো টিটিতে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আসতে হবে। তো যখন আপনি লেটার অফ ক্রেডিট মানে এলসি করবেন, দেন ওইখানে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্স্যুরেন্স কপিটা দিতে হবে। মানে ইন্স্যুরেন্স তখনই করে যখন এলসি করে। যদি এলসি না করে আপনি টিটিতে অ্যাডভান্স নিয়ে আসছেন, তাহলে ইন্স্যুরেন্স লাগবে না। আর যদি আপনি সেলস কন্ট্রাক্ট নিয়ে পেমেন্ট নিয়ে আসছেন, তাহলে লাগবে না। শুধুমাত্র লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সটা প্রয়োজন হয়। এইগুলো আমার এক্সপোর্টের ডকুমেন্ট, এই সব কিছু ডকুমেন্ট দিয়ে দেন আমি এক্সপোর্ট করব। এই সবগুলো ডকুমেন্ট আমার, পুরো সেট ডকুমেন্ট আমার থাকবে আমার কাস্টম অডিটের জন্য। যখন আমি বছর শেষে ইয়ারলি অডিট করব, দেন আমার প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে প্রত্যেকটা ইনভয়েসের জন্য এই ডকুমেন্ট গুলো আমার তখন প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর আসেন জি। ইম্পোর্ট। ইম্পোর্টের ক্ষেত্রেও সেম, কমার্শিয়াল ইনভয়েস, ইম্পোর্টও ইনভয়েস থাকে, প্যাকিং লিস্ট থাকে, বিএল থাকে, সার্টিফিকেট অরিজিন থাকে, ইম্পোর্ট লাইসেন্স, তখন ইম্পোর্টার লাইসেন্সটা লাগবে, মানে আইএসসি, আইএসসি বা ব্যবসার ইম্পোর্ট পারমিশন। ঠিক আছে, তারপর আপনার বিল অফ জি। এন্ট্রি সেম, আপনাদের কাস্টমস এর যে বিল অফ এন্ট্রি ওইটা, ইন্স্যুরেন্সও সেম, ইন্সপেকশনও সেম, পারচেস অর্ডার, সেলস কন্ট্রাক্ট। এটা হচ্ছে যে আপনি যদি সেলস কন্ট্রাক্ট করে আনেন মালটা, সেলস কন্ট্রাক্ট, আর যদি পারচেস পিও, মানে যেটাকে আমরা শর্ট ফর্মে পিও বা পিআই, পিও বা পিআই, মানে যেটা আপনার এখানে ইম্পোর্ট যখন করব তখন আমাকে বাইরে কি দিবে, পিআই দিবে। ওই পিআইটাকে আপনার বেস করে ওইটা দিয়ে এলসি করতে হয়। ওইটা দিয়ে আপনার মানে ব্যাংকের যা ডকুমেন্টেশন ওই পিআই দিয়ে হবে। দেন আপনার ইনভয়েস, প্যাকেজ লিস্ট, সেলস কন্ট্রাক্ট করেন, ইএসপি করেন, যা করেন, ঠিক আছে, বাকি ডকুমেন্ট গুলো কি করবেন পিআই হওয়ার পরে। ওই জন্য পিআইটা ম্যান্ডেটরি। ওই পিআইটা বা বাস 50,000 টাকা পিও মানে কি? পারচেজ অর্ডার। আর পিআই তে পারচেস কি? অর্ডার, প্রফর্মা ইনভয়েস। Purchase- ঠিক আছে, এটা কি পিআই মানে প্রোফাইল হচ্ছে ভয়েস মানে? হুম। প্রফর্মা ইনভয়েস। প্রফর্মা ইনভয়েস মানে হচ্ছে পিআই। ওখানে আপনার এই যে একটা পণ্যের কত দাম, স্টাইল কি, কালার কি, মানে মালের প্রত্যেকটা ডিটেলস ওখানে থাকে পিএর মধ্যে। বুঝতে হবে। তারপর শিপমেন্ট ডেট থাকে, কয় তারিখ শিপমেন্ট দিবেন না দিবেন, মানে একটা বায়ার সম্পূর্ণ তার রিকোয়ারমেন্ট ওই পি এর মধ্যে অ্যাড করে দিবেন, দেন ওইটা দেখে দেখে এক্সপোর্টাররা শিপমেন্ট করবে। ওইটাকে বলে যে পিআই, বা কেউ পিআই করে, কেউ পিও করে, কেউ বলে যে প্রথমে ইনভয়েস করে, কেউ আপনার পিও মানে পারচেজ অর্ডার দিয়ে করে, যে যার যেটা রিকোয়ারমেন্ট বা যার যেটা দরকার। দেন লেটার অফ ক্রেডিট এবং পেমেন্ট ডকুমেন্ট, এটা হচ্ছে যে আপনার ওই যে এলসি, এক্সপোর্টও যা ডকুমেন্ট লাগে, ইম্পোর্টও তার ডকুমেন্ট, জাস্ট মানে মুদ্রার এপিট আর ওপিট। এক্সপোর্ট মানে হচ্ছে আপনি এখান থেকে ডকুমেন্ট গুলা বায়ারের কাছে পাঠাবেন, যে ডকুমেন্ট সেম ইম্পোর্ট করার সময় বায়ার ওখান থেকে এক্সপোর্ট করছিল, যে ডকুমেন্ট গুলো পাঠাবে সেগুলো আমার এখানে লাগবে কাস্টমস জন্য। আমি যখন কাস্টমস এর ডকুমেন্ট দিব এক্সপোর্টের, তখন আমি যা শিপমেন্ট করছি আমার ডকুমেন্ট গুলো দিব। যখন আমি ইম্পোর্ট করব তখন বায়ারের যে ডকুমেন্ট গুলো, এগুলো সব বায়ারের ডকুমেন্ট, হ্যাঁ, বায়ারের ডকুমেন্ট গুলো জাস্ট আমি বুঝ- ওখান থেকে কালেকশন করে এনে আমার দেশে এই ডকুমেন্ট গুলো দিয়ে আমি আপনার ইম্পোর্টের মালটা বন্ধ থেকে খালাস করে দেন আমি কাস্টমসে সাবমিট করে দিব।
মানে আমার অডিটের সময়, ঠিক আছে? এই দুইটাই বুঝতে হচ্ছে মূলত পারছি। জি। এক্সপোর্ট এবং ইম্পোর্টের মূল রিকোয়ারমেন্ট আর কি, হ্যাঁ। তো জি। এইগুলো প্রত্যেকটা সেট ইম্পোর্টের জন্য কিরকম হয় এবং এক্সপোর্টের জন্য কিরকম হয় আমি আপনাদেরকে চেষ্টা করব চাইনার, হ্যাঁ, চাইনার একটা ইম্পোর্টের পুরো ডকুমেন্ট সেট এবং বাংলাদেশ থেকে এক্সপোর্টের একটা পুরো ডকুমেন্ট সেট আমি আজকে কালকে ভিতর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি রেডি করতেছি অবশ্যই, মানে ইয়েস বস। কোম্পানির নাম কেটে কেটে জি। দিয়ে করতে হচ্ছে তো, কারণ এটা তো ধরেন হুম। প্রাইভেসি ইস্যু আছে, বুঝেন না? তো ওই জন্য একটু জি সময় জি। লাগতেছে আর কি। ওটা আমি চেষ্টা করবো আজকে কালকে ভিতর। আজকে যদি অফিস না থাকতো আমি সকালেই ব্যবস্থা করে ফেলতাম, মানে করে কাজ করে ফেলতাম। অফিস থাকার কারণে আসলে ব্যস্ত হয়ে গেছে হঠাৎ করে। বুঝতে পারছি। আশা করি আশা করি এখানে জিনিসগুলো আপনারা বুঝছেন, না বুঝলেও সমস্যা নেই, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। এখানে কোন জিনিসটা মানে আপনারা বুঝেননি জানান আমাকে। না, মোটামুটি যতটুক বললেন তো আমাকে হুম। বুঝেছি আর কি, বাকিটা মোটামুটি ডকুমেন্ট সেট সমস্যা পাঠাইলে নাই। জি বাকিটা জি। ডকুমেন্ট সেট পাঠাইলে আশা করি আরো বুঝবেন। জি। আর আচ্ছা, এই 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 জিনিসটা আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিই। আহ, যখন ডকুমেন্ট সেটটা দিব তখন আপনারা এটার সাথে মিলাই মিলাই জিনিসগুলো দেখবেন সবকিছু বুঝতে পারছি। জি। পাইছেন কিনা, ঠিক আছে? তখন যেটা না পান জি বলবেন যে এই ডকুমেন্টটা পাই নাই, তখন এটা আমি আবার আপনাকে প্রোভাইড করবো। আগে লিস্টটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে, এই লিস্টটা পাঠিয়ে দিতে, হ্যাঁ। এটা একটু দেখবেন, এটা একটা জি। পেন নিয়ে রেখে দিবেন। তাহলে ওটা, কারণ আপনার তো এই দুইটার উপরে আপনি সবকিছু করবেন। আপনার কাস্টমসের জি যত জি। কাজ এই দুইটার উপর বেস করে সবকিছু। আপনি যে অডিট করেন, কাস্টম করেন, ফাইল নিয়ে কাজ করেন, যত কিছু নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা জায়গায় এই ডকুমেন্ট গুলাই আপনার চোখের সামনে আসবে বারবার, যে ফ্যাক্টরি হোক না কেন। বুঝতে পারছি। তখন আপনি যখন ফিজিক্যালি হুম। কাজ করবেন এই ডকুমেন্ট গুলো দেখবেন চোখের সামনে, তখন বুঝবেন তো আচ্ছা এটা তো আমরা আগে জানছি এই জিনিসটা এই দেখে জিনিস। আসছে, হ্যাঁ। হ্যাঁ, তখন এই জিনিসটা আপনি বুঝবেন। এখন যখন আমি আবার প্র্যাকটিক্যাল ফ্যাক্টরি ডকুমেন্ট দিয়ে দিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের পরের ক্লাস থাকবে এক্সপোর্টেবল ডকুমেন্ট, যেহেতু আমরা সেই চিনে ফেলবো, হ্যাঁ। এই ডকুমেন্টটা চিনার পরে দেন আমরা এইচএস জি কোড, যেটা মানে কাস্টম ভ্যালুয়েশন করি, কাস্টমস এর যে এইচএস কোড ভ্যালুয়েশন গুলো করে ওগুলো আমরা শিখবো। আপনার প্রথমে এইচএস কোড সম্পর্কে আপনাদেরকে মানে জানতে হবে, এইচএস কোডটা কি, কেন প্রয়োজন হয়, কাস্টম এইচএস কোড দিয়ে কি করে। এইচএস কোড গুলো তো মূলত জি। কাস্টমস এর জন্য। কাস্টম একটা পণ্য আমদানি রপ্তানি যে করবে, ওই এইচএস কোড দিয়ে এর কিভাবে শুল্ক আইন করবে, কিভাবে ডিউটি ট্যাক্স, সরকারের যে রাজস্ব আদায় করবে, ওই জিনিসটা আপনার জানতে হবে অবশ্যই, কারণ এটা হচ্ছে পুরোটাই কাস্টমস এর পার্ট। জি। ওইটা আমরা পরের ক্লাসে জানবো, ঠিক আছে? পরের ক্লাসে জানলে জি। আমরা আস্তে আস্তে পরে আরো মানে হাই লেভেলের কাজগুলো দেখবো আর কি। এখন তো আমরা ডকুমেন্টেশন গুলো শিখতেছি, কারণ ডকুমেন্ট না হুম। না জানলে তো হুট করে যদি আমি আপনাদের হঠাৎ করে যদি কাস্টম অডিট এই যে অডিট ডকুমেন্টেশন এই জায়গা, তখন আপনারা হয়তো বুঝবেন না যে হুম। কি রে, এখানে এই প্যাকিং লিস্ট করতে আসলো, বিএল করতে আসলো, হুম। শিপিং বিল করতে আসছে। তো জিনিসগুলো আগে আপনার থেকে শিখতে হচ্ছে। কেন শিখতে হচ্ছে? কারণ যেহেতু এগুলো কোনোদিন আপনার মানে এরকম হুম। প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি করেন নাই, সেহেতু জি। আপনাদের থেকে ডকুমেন্টেশন গুলো আগে শিখতে হচ্ছে। ডকুমেন্ট গুলো জানলে ডকুমেন্ট না শিখলে আপনি কাজ কেমনে করবেন? একটা কথা আছে না, আমি জি। যদি ককই না জানি তাহলে আমি সেন্টেন্স কিভাবে তৈরি করবো? আগে তো আমার কক শিখতে হবে, সরি সরি শিখতে হবে, দেন আমি একটা জি। বাক্য গঠন করতে পারবো, ঠিক না? আপনার থেকে আগে ডকুমেন্ট জি। গুলো জানলে দেন আমি আপনি ওই ডকুমেন্ট গুলো নিয়ে যত ধরনের কাজ আছে সব তখন আপনি করতে পারবেন। ঠিক আছে, আজকে বেশি সময় হুম। দিব না। জি। পরের ক্লাসে আমরা আবার কথা বলবো এটা নিয়ে, ঠিক আছে? তাহলে আমি এতটুকু ঠিক শেষ আছে করি বস। আজকে। ওকে। ঠিক আছে বস, রেকর্ডিং তো আসছে না বস? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে বস, ঠিক আছে, সালাম ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সালাম।